আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটি শুরু করলাম নতুন কিছু জিনিস দিয়ে। তো আমি একটু ভিডিওটা একটু টেনে দিছি, কারণ এই খোলার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরাটা দিলে, তাই একটু ফাস্ট করে দিছি আর কি। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন, আগে হয়তো কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন যে কি তেমন কিছু না, এই নর্মাল ঘরের প্রয়োজনীয় জিনিস, রান্নাঘরের জিনিস বলতে পারেন। এটা হচ্ছে চাল রাখার পট। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো। তো এমনি একটা জার, যে কোনো একটা জার হলেই হতো চাল রাখার জন্য। আগে ছিল আর কি, ওটা টিনের ছিল। তো ভাবলাম যে না, টিনের গুলোর মধ্যে আর রাখবো না, এখন প্লাস্টিকের এটা কিনি, দেখতে সুন্দর লাগে আর কি। তো আগেই কিনতাম, কিন্তু আমার ওই যে রাখার জায়গা নেই, এর জন্য আর আগ্রহ করিনি। কারণ ভাবির বাসায়ও দেখছি আমি, ভালো লাগে। মালয়েশিয়া যারা আছেন কম বেশি সবাই, অনেকেই এগুলো কিনেন। তো অনলাইন থেকেই কিনছে, রায়না বাবা অর্ডার করছিল। তো এই তো চাল রাখার পর এখন ভাবলাম যে ঠিক আছে, জায়গা নেই, সমস্যা নেই, তো নিচে রাখবো এই ভেবে আনলাম। তো আমার তো রাখার আর কি ক্যাবিনেট কম, মানে উপরে রাখা, এটা কিন্তু উপরে রাখলে বেশি সুন্দর লাগবে। তো যেহেতু বাড়িওয়ালা বলেছে যে পরে আর কি একটা ক্যাবিনেট করে দিবে, কিচেন ক্যাবিনেট, তখন যদি জায়গা হয় উপরে রাখা যেতে পারে। তো এখন এই যে নিচেই রেখে দিলাম। তো এই সাইডটা, বেসিনের এই সাইডটা দিয়ে নিচে রেখে দিলাম, এভাবে আর কি রাখলে নিতে সুবিধা হবে এই আর কি। তো এই তো চাল রাখার পরটা কিনি করে কিনেই হচ্ছিল না। তো ওই যে রাখার জায়গা নেই, স্পেস নেই, এই জন্য আর এতদিন আগ্রহ করিনি। তো এতদিন চাল রেখেছি। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে এতদিন কিভাবে রাখছেন। এতদিনও যে বিস্কিটের পট ছিল বড় বড়, তো ওগুলোর মধ্যে চাল রাখতাম। তো ভাবলাম যে না, দেখতে ভালো লাগে না, তাকে এগুলোই একটা কিনি, তো নিচে রেখে দেবো এই আর কি। আর পরে যদি আর কি জায়গা হয় ওপরে রাখবো। আপাতত নিচেই রাখলাম। এই তো চালগুলো বের করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে চালটা বের করতে হয়। এই আপনারা হয়তো অনেকেই জানেন। আর ভাবির ব্লগে তো আপনারা প্রতিনিয়ত দেখেনি, ভাবি তো অনেক আগে কিনছে, ফাতেহা ভাবি। তো আমি তো 2 দিন আগে কিনলাম। আরও কিছু আর মানে আরেকটা জিনিস কিনছি, সেটা হচ্ছে মশলার জার। তো মশলার জারটা এমনি কিনলাম, আমার অত প্রয়োজন ছিল না, তো দেখতে ভালো লাগতেছিল এই জন্য কিনলাম। এগুলো অনেক আগেই দেখছি। এই তো কিনা মানে কিনি করে আর কিনা হচ্ছিল না, অনেক আগেই অনলাইনে এগুলো দেখছি। তো ভাবলাম যে আচ্ছা কিনেই দেখি কেমন, কয়েকদিন ব্যবহার করে দেখি। যেহেতু এটার সাথে আর কি চামচ আছে, এক্সট্রা আলাদা চামচ নিতে হবে না। তো এই জন্য আর কি কিনলাম। বেশি ছোট না এগুলো, 250 গ্রামের মতো, অত বড় না। তো 4টা না 5টা জানি অর্ডার করছে রায়না বাবা। আমাকে বললো যে কালার চুজ করো। কালার চুজ করতে গিয়ে দেখে কালারই নেই, এটাই ছিল আর কি। তো এই কালারটা এনেছি। আমার ইচ্ছে ছিল রেড কালারটা নেব। এই তো রান্নাঘরে 2টা জিনিস কিনলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখি ব্যবহার করে কেমন লাগে আর কি। তো সঙ্গে তো কিনলাম যে দেখি হলুদ মরিচ বা লবণ বা চিনি। আরেকটা কিনা হয়েছে ইয়ের জন্য তেল, আরেকটা হচ্ছে মধু। এই তো ওই যে এগুলা আবার উপরে আলগা কাগজে লেখা আছে সল্ট, অয়েল, তারপরে হচ্ছে সুগার, আর এই তো আরেকটা কি জানি পেপার লেখা আছে, আরেকটা হানি, আরেকটা হচ্ছে উমামি, না উমামি মনে হয়। এটা রায়না বাবাও বলতে পারতেছে না যে এটা কি, উমামি নাম লেখা এটা। তো এই যে এরকম কাগজ কয়েকটা দিয়ে দিছে, একটা নষ্ট হয়ে গেলে আবার উঠিয়ে লাগানো যাবে। আর উমামি অর্থটা কি জানি না, রায়না বাবাও বলতে পারে না, তো মোবাইল দেখে আর কি পরে বের করতে হবে এই আর কি। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, নতুন 2টা জিনিস কিনলাম। এই এই অক্ষরগুলো করে যদি আমরা অক্ষ হয়ে তুলে যাই, আমায় দিই, তাহলে 3 লম্বা হবে।
ভাই কি নামে তাহলে قل اعوذ برب الناس এই তো রায়ানের টিচার আসছে, রায়ান আরবি পড়তেছে আর আমি রান্না বসিয়ে দিলাম। তো কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে রুই মাছের ডিম ভুনাটা আমি কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রুই মাছের ডিমটা তো আমি আগেই ভালো করে ধুয়ে একদম ভিনেগার লবণ দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এর আগে যে বাজার আনছিল সেটা, তো একবার ধুয়ে রাখলে সুবিধা আর কি। আর আমি ডিমটা ভিনেগার লবণ দিয়ে ধুই, কারণ ডিমটার মধ্যে কিন্তু একটু মানে একটা বাজে একটা গন্ধ আসে। তো একটু ভিনেগার দিয়ে ধুলে ওই গন্ধটা থাকে না। তো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ডিমটাই যে এরকম করে ভেজে নিলাম। ডিমটা কিন্তু গলায়নি, একটু গলানোই ছিল, ওইভাবেই মরিচ দিয়ে হলুদ দিয়ে মেখে তারপর কড়াইতে দিয়ে দিছি। ভাজা হয়েছে পরে যে টুকরো করে নিয়েছি, মানে ইলিশ মাছের ডিম আমরা যেভাবে ভাজি টুকরো করে ওরকম আরই, তো ওরকম আর কি। তো এই যে ভাজা হয়ে গেছে, জালটা বন্ধ করে দিব। জাস্ট লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নেবেন। আর এখানে কি দিছি সেটাই বলি। এখানে তো পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা বড় বড়, কাঁচামরিচ দিচ্ছি কিছু ফেলে, আর হচ্ছে এই যে দারচিনি, এই যে এলাচ দারচিনি দিলাম আর তেজপাতা। এখন এটা একটু ভালো করে ভাজবো। আর এখানে আমি কিন্তু আলুও দিব। এখন আলুটা আমি একটু ভেজে নিব, এটা নামাইয়া এটার মধ্যে একটু আলুটা ভেজে নেব। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তেল এখন কমই দিছি, কারণ ওই ডিম ভাজার মধ্যে অনেক তেল আছে, পরে দেখবো যে তেল একদম বেশি হয়ে গেছে। তো একটু ভেজে নিলাম পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আধা চামচের একটু বেশি দিলাম রসুন বাটা, আর আধা চামচ দিলাম আদা বাটা। যেহেতু ডিম রান্না একটু মশলা হলে কিন্তু ভালো লাগবে। মাছের ডিমে কিন্তু একটু মশলা না দিলে ভালো লাগে না। আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। তারপর আমি হলুদ সবসময় কম খাই তরকারি রান্নাতে, মানে হলুদ বেশি পড়লে সব কিছু টেস্টই নষ্ট হয়ে যায়। হলুদ বেশি খাওয়ার আর কি, অন্তত আমি খেতে পারি না, অনেকে কিন্তু হলুদ বেশি পছন্দ করেন। যার যার এই জন্য বললাম যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন হলুদ। আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া, যেহেতু ডিম একটু ঝাল তো বেশি ঝাল দেবো না, কারণ বাইরে খাবে। এই তো আধা চামচের একটু বেশি দিলাম। তো এই মরিচ আমি দেশ থেকে আনাইছি, তো ভাবিয়ে এনে দিছে মরিচগুলা। এতদিন মানে কাঁচা মরিচ এইভাবে খাইছি, কাঁচা মরিচ বেটে তারপরে কাঁচা মরিচ বেশি করে ফেলে দিচ্ছি, কারণ এখানকার মরিচ একদমই ঝাল না। মরিচ দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার নাই এখানে। জাস্ট এখন ভালো করে পানি দিয়ে কষাবো। দুইবার আমি মশলাটা কষাবো ভালো করে। এখন পানি দিলাম, পরে আবার পানি দিয়ে কষাবো। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু তরকারিটা টেস্ট লাগে না, মানে মশলার একটা গন্ধ আসে। ঠিক আছে, এটা কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি। এখানে তো মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষবে, একটু কষানো হোক। আর এখানে আমি এই যে আলু কেটে নিয়েছি একটু ভাজির মতো করে আর কি, একটু মোটা মোটা, বেশি চিকন না। আর একটু লবণ আর একটু হলুদ মাখাই নিয়েছি। আলুটা একটু ভেজে নেব, তাহলে কিন্তু তরকারিটা খেতে টেস্ট লাগবে।
এতো মশলা কিন্তু খুব ভালো করে পানি দিয়ে ভালো করে কষাই নিলাম। এখন এই যে ডিমগুলো দিয়ে দিব। ডিমও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিছি। এখন আর বেশি রান্না করা লাগবে না, জাস্ট একটু কষাবো। আর আলু তো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, এটা একটু কষিয়ে তারপর উপর দিয়ে আলুটা দিয়ে দেব। বেশিক্ষণ কষানো লাগবে না, পানি দিয়ে দেব এখন। দিয়ে দেব আলু, দিয়ে দিলাম আলু। একটু আলু আর ডিমটা হালকা করে একটু কষাই নিলাম। এখন জাস্ট পানি দিয়ে দিব। আর এই যে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে নিছি। পানিটা তো রান্না করার আগে পানিটা গরম করে রাখি। আমি সবসময় রান্নাতে বেশিরভাগই, সবসময় বলবো না, বেশিরভাগ মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিই। তো বেশিরভাগ আর কি গরম পানি দেওয়ার চেষ্টা করি। গরম পানি দিলে তরকারির টেস্টটা দেখবেন খুবই ভালো আসে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে কোনো রান্নাই বলেন। এই তো এখনই দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেহেতু গরম মশলা দিছি। আপনার ইচ্ছে করলে কেউ কাছে যদি গরম মশলার গুঁড়া থাকে সেটাও দিতে পারেন নামানোর আগে, মানে যে এরকম বলক আসলে তারপরে আর কি গরম মশলা গুঁড়াটা দিতে পারেন। আর পানি দিব না, এখন একটু ঢেকে দেব। আর এখানে জিরা ভাজতেছি, জিরা শেষ হয়ে গেছে। জিরার গুঁড়া তো অবশ্যই একটু দিতে হবে, জিরাটা ভেজে গুঁড়া করে নেই। তো হয়ে গেছে প্রায়। এখন একটু জিরার গুঁড়া দিব, বেশি না, হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। পানিটা টেনে গেছে, আর একটু পানি দেওয়ার দরকার ছিল। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সব। এটা একটু কম ভুনা ভুনাই ভালো লাগবে, ঝোল ঝোল ভালো লাগবে না। ধনে পাতা দিয়ে দিলাম, অল্পই ছিল, বেশি নাই। ধনে পাতা থাকলে আর একটু দিতাম। এরকম আর কি মাখা মাখা, তো আর একটু ঝোল রাখার দরকার ছিল, পানিটা শুকিয়ে গেছে আর কি। থাক, সমস্যা নাই। এখন আবার পানি দিলে ভালো লাগবে না তরকারি, এরকম ভুনা ভুনাই থাক। আর যদি একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করে একটু ঝোল ঝোল রাখবেন। হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। চালটা বন্ধ করে দিলাম। তো আমি একটু বাটিতে বেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখন আরেকটা রান্না বসিয়ে দিলাম। এটা হচ্ছে কি মাছ, চাপিলা মাছ না জাইকা মাছ বলে, ওরকম আর কি, ওই টাইপেরই। একটু ইলিশ মাছের ফ্লেভার আসে, কিন্তু আমাদের দেশে যেরকম স্বাদ ওই স্বাদটা না। এর আগে খাইছি, তো বললাম যে ওরকম না। প্রথম তো দেখে মনে করছিলাম যে চাপিলা মাছ বা জাইকা মাছ এরকম কিছু হবে, কিন্তু ওরকম না, ওরকম টেস্ট না, বাংলাদেশের টেস্ট না। কিছুটা একটু ফ্লেভার আসে আর কি। তো এটা ভেজে জাস্ট ভুনা করব। আর একটা কয়েক মাছের টুকরো আছে, এটা নিয়ে নিলাম, কারণ এটা অনেক কাটা, খেতে পারবে না। তো এই মাছটা জাস্ট ভুনা করবো পেঁয়াজ দিয়ে, এটা আর দেখানো কিছু নাই, শুধু পেঁয়াজই করবো। তো ডিমটা একটু বেড়ে নিলাম আর কি একটা বাটিতে। একটু দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর আমি উপর থেকে একটু ডিম খেলাম, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। কেউ ইচ্ছে করলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, তো আমার আর একটু ঝোল রাখার ইচ্ছে ছিল, তো কী করা, শুকিয়ে গেছে আর কি। এদিকে কাজ করতেছিলাম আর পানি শুকিয়ে গেছে। তো এইভাবে খুব মজা লাগবে ভুনা। কোনো মেহমান আসলে কিন্তু আপনারা এইভাবেও করে দিতে পারেন, নতুন একটা আইটেম। হয়তো অনেকে করে থাকেন, তো জানি না। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই রেসিপিটা। তো অনেক দিন হয় কিন্তু তেমন কোনো রেসিপি শেয়ার করা হয় না তেমনভাবে। তো ভাবলাম যে এটা একটু যখন ডিফারেন্ট, তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ডিফারেন্ট কিছু হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি আমি।
তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, আর ট্রাই করে দেখবেন। ট্রাই করে ভালো লাগলে তার কমেন্টে জানাবেন আমাকে। আসলে কেউ যদি কখনো বলে না যে আপনি রান্না দেখে এই জিনিসটা আমি করেছি অনেক ভালো লাগছে, তখন সত্যি অনেক ভালো লাগে, মনে হয় যেমন আসলে মানে আমার রান্না দেখানোটা সার্থক। তো অনেকেই কয়েকজন কিন্তু কমেন্টস করে মাঝে মধ্যে যে আপু আপনার রান্না দেখে আমরা ট্রাই করি, আসলে আপনার রান্না দেখে ট্রাই করলে ভালো হয়, তখন খুব ভালো লাগে এই কথাগুলি শুনলে। তো ঠিক আছে, আর কথা বলবো না, চুলায় আমার মাছ ভাজতে দিছি, ওই মাছটা রান্না করব। আর এই তো দেখুন এই যে টুকটাক আধা আছে, এগুলো ধুবো। আর যে মশলার জারগুলি এখন আমি ধুইনি, এখানে রাখছি, ধুয়ে এগুলো শুকিয়ে তারপর মশলা রাখবো। তো এই তো এখানে মানে জায়গাটা স্পেসটা অনেক কম, তো এই জন্য আমি কিছুই রাখতে পারি না সুন্দর মতো। তো দেখি বাড়িওয়ালা তো বলছে যে একটা ক্যাবিনেট তো বানাই দিবে, তো দেখি কি করে, এখনও শিওর না। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে আবার কথা হবে। ফ্রিজে একটু ডাঁটা শাক ছিল, তো পরে দেখলাম যে ডাঁটা শাক আছে, খেয়াল নাই যে রাখছিলাম, নামায়ে রান্না করে ফেললাম। তো জাস্ট পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলাম রসুন দিয়ে, একদম অল্প ছিল আর কি। ডাঁটা শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো শাকই হোক। হয়ে গেছে। তো আমার তো প্রায় কাজ শেষ, শাকটা বাগার দিয়ে নিলাম। আর এই তো দুপুর টাইমেই রায়ানের বাবা রায়ান যাচ্ছে সুইমিং পুলে সুইমিং করতে। এখন তো আর আগের মতো শিডিউল নিতে হয় না, যখন তখনই যাওয়া যায়, সব কিছুই এখন নর্মাল হয়েছে আলহামদুলিল্লাহ। তো রায়ানের বাবার অফডে ছিল আর কি, তো এই জন্য আর কি রায়ানকে নিয়ে যেতে পারছে। আর আমি তো যখন সময় পাই মাঝে মধ্যে যাই আর কি, সব সময় দুপুর টাইমে যেতে পারি না, দুপুর টাইমে কিন্তু কাজ থাকে। তো এই তো আমার সব কাজ শেষ প্রায়। তো এই যে হচ্ছে ডিম ভোনা, আর হচ্ছে যে মাছ, আর হচ্ছে যে শাক। তো থালা বাসন যা ছিল আধা সব ধুয়ে নিছি, এখানে ভাতটা ঠিকা দিব, রেডি করে রাখলাম। আর ভাতও বলক চলে আসছে, চুলা টুলা সব মুছে নিয়েছি, ভাতটা বসাই দিলাম। ভাত কখন খাওয়া হয় ঠিক নাই, তো এই জন্য খাওয়াটা আর মনে হয় না শেয়ার করা হবে। এখন জাস্ট একটু এই যে সোফাগুলো একটু গুছাবো, ঝাড়বো, ঘরটা ঝাড়ু দিয়ে মুখ দিয়ে গোসল করতে যাব। রায়ানের বাবা তো এখন আসে নাই, সুইমিং করতে চলে গেছে। তো এগুলো একটু পরিষ্কার করে তারপরে গোসল নামাজ পড়বো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আমার ব্লগটি এখানে শেষ করব, আর বড় করব না। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।